সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় মিয়ানমারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনায় উপস্থিত আছেন, আমাদের স্টুডিওতে আছেন আজকে দুজন। রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক, এবং রয়েছেন ডক্টর তারেক শামসুর রহমান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে চট্টগ্রাম অফিসে আমাদের সাথে থাকবেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক কূটনীতিক। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। এক সময়ের দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ এখন ক্রিকেট দুনিয়ার বিস্ময়, মন্ত্রিসভায়ও সিরিজ জয়ে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। পেট্রোল বোমা হামলা মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমান সহ বিএনপির 33 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। রোজার শুরুতেই যানজটে নাকাল নগরবাসী, ঢাকা শহরের যানজট অস্বীকারের কোনো উপায় নেই, মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। দ্রুততম সময়ে মুক্ত করারও অঙ্গীকার। ঈদে লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং নেওয়ার দিনক্ষণ ঠিক হয়নি এখনো। আগামী সপ্তাহে বৈঠকের পর 13-14 রমজান থেকে বুকিং স্লিপ জমা নেওয়ার আশা মালিকদের। এবং দুর্ঘটনার 4 দিনেও কর্ণফুলীর খাল থেকে ওয়াগন তোলার প্রক্রিয়া শুরু হয়নি, বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে তেল সংগ্রহের কাজও। আমরা এবার চলে আসব সরাসরি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে গত 17 জুন ভোরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী এবং আমাদের যে বিজিবি, তাদের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় এবং এটি আসলে মাদক পাচার নিয়ন্ত্রণ করতে গিয়েছিল বিজেপি, আমরা যেটুকু জানি। এবং সেখানে মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, তারা আমাদের বিজেপির উপর গুলিবর্ষণ করে এবং একজন বিজিবি সদস্যকে, নায়েক রাজ্জাক, তাকে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারে। পরবর্তীকালে তার ছবিও প্রকাশ পায় ফেসবুকে। ফেসবুকে তারা প্রকাশ করে হাত বাঁধা অবস্থায়, এবং একটা ছবিতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। এবং আজকে 5-6 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তারা ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। বরঞ্চ তারা এখন যেটা বলছে, শোনা যায় যে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ হয়তো আনা হতে পারে। তো এটি আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। তো আমরা এই ব্যাপারে কথা বলবো আজকে। আমার মনে হয় প্রথমেই আমাদের চট্টগ্রাম ব্যুরোতে যাই। মেজর এমদাদুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি একটু বলবেন কি? শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ জি, ঘটনাটি আপনি যদি একটু বলেন এবং সর্বশেষ পরিস্থিতি কি, আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। স্টুডিওতে যে আলোচক যারা আছেন, জেনারেল রশিদ এবং জনাব তারেক শামসুর রহমান, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আসলে যেটুকু বর্তমানে যা হয়েছে সেটার ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। সেখানে হচ্ছে আমার যেটা বিশ্লেষণ, সেটা হচ্ছে আপনার আমাদের যে বিজিবি এবং মায়ানমারের যে বিজেপি, তাদের মধ্যে হয়তো আঞ্চলিক যে দ্বিপাক্ষিক একটা সম্পর্কের অবনতি টেকনাফ অঞ্চলে বা যে অঞ্চলে ঘটনাটা ঘটেছে সেখানে নাফ নদী সেখানে আছে। বিষয়টা হচ্ছে এরকম, হয়তো মাদক চোরাচালানের জন্য মিয়ানমার থেকে যে রুটটা ব্যবহৃত হয়, সেখানে হয়তো বিজিবি হয়তো সেখানে একটা কড়া নিরাপত্তা বেড়ার সৃষ্টি করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে সাম্প্রতিক ইস্যু রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার বা নাফ নদী হয়ে মালয়েশিয়া, থাইল্যান্ডের দিকে প্রেরণ করা, এই ব্যাপারে হয়তো বিজেপি সেখানে তাদের হয়তো কোনো কারণে বাধা সৃষ্টি করেছে। এই দুটো বিষয়ের জন্য বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের, তারা হয়তো আমাদের বিজেপির উপরে কিছুটা আক্রোশ তাদের আছে। না হলে যে ভোরে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিজেপির উপরে সেই বিজেপি
বিনা কারণে এসে হঠাৎ করে আক্রমণ করবে এবং বিজেপির একজন সদস্যকে ধরে নিয়ে যাবে বা গুলিবর্ষণ করবে, সে ধরনের উত্তেজনা কিন্তু আমাদের সীমান্তে ছিল না। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে, মিয়ানমার কর্তৃপক্ষ, আমি সে দেশে থাকা অবস্থায় দেখেছি তারা সবসময় তাদের জাতীয় বিষয়কে ঢাকা দেওয়ার জন্য একটা অনুষঙ্গ খুঁজে বেড়ায়। সেটা হচ্ছে, সম্প্রতি আমরা জানি যে 9 জুন ভারতীয় সেনাবাহিনী মিয়ানমারের অভ্যন্তরে তাদের 2টা জায়গায় তাদের অপারেশন চালিয়েছে এবং সেখানে 2টা ইনসার্জেন্টের 2টা ঘাঁটিতে তারা আক্রমণ করেছে। ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী তারা 2টা ইনসার্জেন্ট ক্যাম্পকে তারা নিউট্রালাইজ করেছে সেখানে, এবং সেটা মিয়ানমারের অভ্যন্তরে। এই বিষয়টা মিয়ানমারে যেমন আলোচিত হচ্ছে, বহির্বিশ্ব সেটা আলোচনায় এসছে। মিয়ানমার কর্তৃপক্ষ সেটাকে হয়তো রাগঢাক করার জন্য বর্তমানে এই যে নায়ক রাজ্জাককে ধরে নিয়ে তাদের যে সরকারি পত্রিকা আছে, যেটা সেনাবাহিনী কর্তৃক যেটাকে স্পন্সর করা হয়, সেই মায়াবতী পত্রিকায় তার ছবি ছাপানো হয়েছে। তার হাত বাঁধা অবস্থায়, তা একটা ছবি আমিও দেখেছি ফেসবুকে, তাকে রক্তাক্ত অবস্থায়, একটাতে লুঙ্গি পরা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে। এগুলো হচ্ছে সেখানে মিয়ানমারের যে সাধারণ সেনা সদস্য আছে বা সাধারণ জনগণকে বোঝানো যে ভারতীয় কর্তৃপক্ষ আমাদের অভ্যন্তরে আক্রমণ চালালে হবে কি, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করলে হবে কি, আমরা এতই শক্তিমান যে বাংলাদেশের বিজিবিকে ধরে আমরা এই অবস্থায় রেখেছি, হেনস্থা করছি, আমাদের শক্তির কোনো কমতি নাই। এটা হচ্ছে তাদের একটা অনুষঙ্গ আমার মনে হয়। আর যে বিষয়টা আপনি তুলে ধরেছেন, সেটা কোনো অবস্থাতেই একজন সদস্যকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে, সীমান্ত রক্ষীর হোক বা সেনাবাহিনীর হোক, তাকে ধরে নিয়ে গিয়ে তাকে একটা পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো বলা যায় যে তার কি অবস্থা, কেন তাকে ধরা হয়েছে, সেই রেসপন্সটুকু পর্যন্ত মিয়ানমার এখনো করে নাই। না করার কারণ হচ্ছে এটাকে প্রলং করা এবং সেটাকে তাদের জাতীয় ইস্যুতে পরিণত করে একটা অনুষঙ্গ খুঁজে বের করা, যে ভারতীয় যে আক্রমণ সেটাকে বা তাদের অভ্যন্তরে প্রবেশ করে যে অপারেশন, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য। ধন্যবাদ ইমদাদুল ইসলাম, আপনার সাথে পরে আবার যোগ দেব আমরা। আমি এখন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ আপনার কাছে যাব। আপনি কি বলবেন? উনি যেটা বললেন যে ভারতীয় যে সেনাবাহিনীর যে আক্রমণ হয়েছিল মিয়ানমারে, সেটিকে অনেকটা ধামাচাপা দেওয়ার জন্যই তারা বাংলাদেশকে বেছে নিয়েছে। এটা হলে তো এটা খুবই আমাদের জন্য খুবই আপত্তিকর একটি বিষয়। আমি হয়তো ওইদিকে চিন্তা করছি না, কারণ ভারতের সাথে ভারতের যে অনুপ্রবেশ ঘটেছে সেটির জন্য বাংলাদেশের উপর প্রতিশোধ নিয়ে যে সে তার জিনিসটাকে ধামাচাপা দিতে পারবে, সেটা আমি মনে করি না। সেটা হচ্ছে আর একটা ইস্যু। আমাদের এখানে যে ইস্যুটা আছে, এই ইস্যুর সাথে উনি বলেছেন এটা ঠিকই যে এমন কোনো কারণ বাংলাদেশ আর মিয়ানমারের সাথে হয়নি বৈরী ভাব, যার ফলে সীমান্তে এরকম অবনতি অবস্থা হতে পারে। তো স্বভাবতই ওখানে সীমান্তের সাথে যে দুটো জিনিস উনি সংশ্লিষ্ট করেছেন, আমি একমত ওটার সাথে। একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, যেটি তারা আন্তর্জাতিক চাপের মুখে আছে, এবং আমরাও মনে করছিলাম যে এই রোহিঙ্গা ইস্যুতে তারা একটা কার্ড হিসাবে এটাকে ব্যবহার করবে, কারণ তাদের সাথে আমাদের যে 1980 সালের যে চুক্তি অনুযায়ী এই ধরনের যদি কোনো বিজিবি বা ওদেরও হইতে পারে আমাদেরও হতে পারে, তারা যদি কোনো ক্রমে বর্ডারের এই পাশে ওপাশে যায়, তাদেরকে আইনের আওতায় নেবার কোনো অবকাশ নেই। ওই চুক্তির উপরেও সেটি আছে যে নেওয়া যাবে না। এটি হচ্ছে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদেরকে বিনিময় করে নিতে হবে। তো সেই জায়গাটাতে যখন তারা ঠিক ওই মুহূর্তে এটা দিল না, তখন আমাদের যারা কূটনৈতিক বিশ্লেষক আছেন তাদের চিন্তা করা উচিত ছিল যে তারা এটা কিসের সাথে পেঁচাবে। কারণ এটি এমন একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় না। সীমান্ত থাকলে উত্তেজনা থাকবে, এবং উনি এটা রাইটলি বলেছেন যে ওখানে সীমান্তে মাদক পাচার নিয়ে এই ধরনের বিষয় হয়। মাদক যে অপরাধ চক্র আছে তাদের সাথে বিজিপি মানে তাদের যে সীমান্তরক্ষী বাহিনীর একটি সম্পৃক্ততা আছে। তো সেখানে তারা চায় যে এই মাদক তারা পাচার করে দেবে। আরেকটু যদি ভিতরে যায় তাহলে এর ভেতরে তথ্যে যদি আপনি মাদক পাচারের যে চক্রের সাথে তাদের সম্পৃক্ততার ভেতরে এখানে ওনারশিপ অব দ্য মাদক, সেটিও একটি বিষয় আছে। সেটি হলে যতক্ষণ সেই ওনারশিপটা নদী পর্যন্ত থাকবে ততক্ষণ কোনো লস হইলে সেটি হচ্ছে সেই মাদকের মালিক হিসাবে লস বহন করতে হবে মিয়ানমারদের। আর এটা হলো তাদের আভ্যন্তরীণ নীতি। এটি আমরা গোপন সূত্রে খবর পেয়েছি। এবং যদি এটা বাংলাদেশের মাটিতে এসে আসে এবং সেখানে যদি ধরা পড়ে, তার জন্য যে ক্ষতি হবে সেটি বহন করবে বাংলাদেশের মাদক চক্র। তো সেখানে স্বভাবতই ওদের সম্পৃক্ত থাকার জন্য হয়তো ওই নৌকাতে মাদক ছিল, এবং এই মালিকানার ক্ষেত্রে এই ধরনের আমরা যে গোলাগুলিটা দেখলাম, তো সেই জায়গাটাতে আছে। তখন
কিন্তু আমাদের সাথে তাদের একটি বিষয় নিয়ে চলছিল, আলাপ আলোচনা চলছিল, সেটি হচ্ছে যে তারা যে 700-এর অধিক অধিবাসীকে এনে তুলেছে এবং বাংলাদেশে প্রথমে বলেছিল এগুলো পাঠিয়ে দেবে এবং এরা সবাই বাঙালি। কিন্তু বাংলাদেশ তখন বলেছিল যে আমরা ফেরত নেব শুধু তাদেরকেই যাদের মানে আইডেন্টিটি খুব চিহ্নিত হবে যে এরা বাংলা, এবং আমরা নিয়েওছি। কিন্তু এই ঘটনাটি ঘটার পরেও কিন্তু একটি ফ্ল্যাগ মিটিং হয়েছে, যে ফ্ল্যাগ মিটিংয়ে আমাদের লোকরা গিয়ে আমাদের 34 জন বা 37 জন হবে, ফিগারটা ঠিক মনে নেই, আমরা নিয়ে এসেছি বাংলাদেশিদের। এখন তারা এটির সাথে যোগ করেছে 544 জন যে আরো যে অধিবাসী তারা তাদের ভূমিতে আছে, তাদেরকে আমাদের ফেরত না নিলে তারা রাজ্যকে ফেরত দেবে না। এই জায়গাটা যে প্যাচটা তারা খেললো, এটিকে আমরা আগে অনুধাবন করতে পারিনি। মানে আমাদের যে বিষয়টা নিয়ে বৈরিতা চলছে, নিশ্চয়ই আমাদের কূটনীতিকরা এটি অনুধাবন করতে পারেননি। যদি পারতেন তাহলে আমি বলবো সেখানে আমরা একটা কূটনীতিক খেলাটা ভালো খেলতে পারিনি। সেটি হচ্ছে যে ওই ফ্ল্যাগ মিটিংয়ে আমাদের যাওয়া উচিত ছিল না। তখন আমরাও একটা কন্ডিশন দিতে পারতাম যে এই ফ্ল্যাগ মিটিংয়ে আমরা যাব না যতক্ষণ না রাজ্যকে ফেরত দেওয়া হয়। তাহলে সেখানে আমরা খুব সদ্ভাব, বন্ধুত্বের ভাব নিয়ে গিয়েছি। ফ্ল্যাগ মিটিংটা হয়েছে তো রাজ্যকে নিয়ে যাওয়ার পর, রাজ্যকে নিয়ে যাওয়ার পরে। কিন্তু রাজ্যকের জন্য যে ফ্ল্যাগ মিটিং চাওয়া হয়েছে সেটি তারা দেয়নি, কিন্তু অভিবাসী ফেরত আনার যে ফ্ল্যাগ মিটিং সেটি তারা করেছে এবং বাংলাদেশও সেখানে গিয়েছে। তাহলে এই জায়গাটাতে আমাদের যে কূটনৈতিক যে গেমটা, সেই গেমে আমাদেরকে কার্ড বুঝতে হবে কোন কার্ড কখন ছুড়ব। তো সেখানে আমার মনে হয় এখন তারা যেটিকে জড়িয়ে দিয়েছে, জড়িয়ে দিলে এখানে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট হওয়া উচিত। সেটি হচ্ছে উনি যে ছবির বর্ণনা দিলেন, হাত কড়া লাগানো, লুঙ্গি পরানো, এটি হচ্ছে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। আমাদেরকে সুস্পষ্টভাবে তাদের কাছে বলতে হবে, তার ব্যাখ্যা চাইতে হবে যে তুমি যখন তার পরিচিতি জানা হলো যে সে বাংলাদেশের বিজিবির সদস্য, সে স্বভাবতই সে আন্তর্জাতিক আইন দ্বারা পরিচালিত হবে, তার দেশীয় আইনে সে যাবে না। সেক্ষেত্রে তুমি এভাবে তার সাথে অমানবিক আচরণ করেছো, তার একটা ব্যাখ্যা আমাদের নিতে হবে। আরেকটি হলো যে এখন যখন সে বলছে যে তাদেরকে ফেরত না নিলে আমরা রাজ্যকে দেব না, যখন রাজ্যকের বিষয়টি সীমান্ত সংশ্লিষ্ট, অভিবাসী বিষয়টি সীমান্ত সংশ্লিষ্ট নয়, এক বিষয়ের সাথে যখন আরেক বিষয়ে যোগ করা হয়েছে, তখন আমাদের অবস্থান সুস্পষ্ট হওয়া উচিত যে এটি হচ্ছে ঠিক যেমন আপনি বললেন র্যানসাম, অর্থাৎ অপহরণ করে নিয়ে আমি একটা শর্ত চাপিয়ে দিলাম, সেই দাবিতে এটির সাথে একমত হওয়ার কোনো কারণ নেই। এবং সেখানে তাদেরকেও এটা সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দেওয়া উচিত। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ রাজ্যকে ফেরত আনার জন্য যতগুলো বিকল্প আছে সবগুলো যে কোনোটি ব্যবহার করতে পারে, এই সুস্পষ্ট মেসেজ তাদেরকে দিয়ে দেওয়া উচিত। যার ফলে যে তারা যেহেতু তারা পেঁচিয়ে ফেলেছে, আর আমার মনে হয় বন্ধুত্বের যে জায়গাটাতে তারা কিন্তু এটাকে র্যানসাম স্টেজে নিয়ে গেছে। তো র্যানসাম স্টেজে নিয়ে গেলে এই শক্ত অবস্থান কিছুটা আমাদেরকে নিতেই হবে। এর সাথে আমি আশা করব কূটনৈতিক প্রক্রিয়াও চালু থাকবে, যে চালুর মাধ্যমে যারা বন্ধু প্রতিম দেশ আছে তাদের মাধ্যমে একটা চাপ সৃষ্টি করা যেতে পারে, যে ধরনের দুই দেশের প্রতিবেশী দেশের মধ্যে বৈরী মনোভাব সৃষ্টি হচ্ছে এবং সব দেশকে এখানে সহানুভূতিশীল বা একটি সংযমী ভূমিকা পালন করা উচিত। সেটা মিয়ানমারও করবে, সেটি বাংলাদেশে করবে। ধন্যবাদ। হ্যাঁ, ডক্টর তারিক শামসুর রহমান, আপনার কাছে আসবো। যেটা জেনারেল রশিদ বলছিলেন, এবং আজকে সংসদে, জাতীয় সংসদে কিন্তু একজন স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম, তিনি বলেছেন ওই ছবি দেখে যে তাকে যে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে, এটা 16 কোটি মানুষকে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখার মতো, 16 কোটি মানুষকে অসম্মান করা। তো এটি তো অবশ্যই আমাদের সেইভাবে রিয়্যাক্ট করা উচিত। আপনার কি মনে হয় যে একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনার মনে হয় যে আমাদের সরকার এখনো পর্যন্ত যেইভাবে জিনিসটা নিয়ে এগোচ্ছে সেটা কি সঠিক, না আরো কড়া মনোভাব দেখানো উচিত? আমার মনে হয় মানে হাজী সেলিম সাহেব যেটা পার্লামেন্টে বলেছেন এটার সাথে আমি একমত। এটা বাংলাদেশের জন্য একটা অসম্মান। আমাদের একজন নিরাপত্তা কর্মী তাকে এভাবে অপহরণ করা এবং তার ছবি ফেসবুকে দেওয়া, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নিঃসন্দেহে এটা আমাদের সবাইকে আহত করে এবং আমাদের হোল বাঙালি জাতিকে অসম্মানিত করে। এটা হলো একটা দিক। আর আমি মনে করি যে বাংলাদেশ সরকার যে স্ট্র্যাটেজি গ্রহণ করেছে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিটাই কারেক্ট। কারণ এটাই মায়ানমার সরকার এইটাই এখন চাচ্ছে যে বাংলাদেশকে প্রভোক করা, এবং বাংলাদেশকে তাদের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশ যদি প্রভোক করে,
বাংলাদেশ যদি সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করে, সীমান্তে যদি সেনাবাহিনী মোতায়েন করে ফর এক্সাম্পল, তাতে করে সমস্ত অ্যাটেনশন চলে যাবে ওই সীমান্তের দিকে, সমস্ত বিশ্বের অ্যাটেনশন চলে যাবে ওখানে। তাহলে মূল সমস্যা অর্থাৎ রোহিঙ্গাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা থেকে বার্মা মিয়ানমার ডাইভার্ট করে ফেলবে মূল অ্যাটেনশনকে। সুতরাং আমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে মিয়ানমারের সাথে স্মার্ট ডিপ্লোমেসিটাকে ফলো করা, যাতে করে আমার স্বার্থটাকে আমি নিশ্চিত করি। কিন্তু তার অর্থ না যে আমি তার সাথে কনফ্রন্টেশনে যাব, কারণ আপনাকে মনে রাখতে হবে যে মিয়ানমারের সাথে আমাদের অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত রয়েছে এবং আমাদের প্রয়োজন আছে মিয়ানমারকে। বিশেষ করে দুটো জোটের কথা আমি এখানে বলতে পারি, একটা হচ্ছে বিমস্টেক, আরেকটা হচ্ছে বিসিআইএম। এই দুটো জোটই আমাদের পূর্বমুখী পররাষ্ট্রনীতির যে আমরা যে চাচ্ছি পূর্বের দেশগুলোর দিকে আমাদের ওপেনিং আপ করার, তার জন্য মিয়ানমারকে আমাদের দরকার আছে। এবং মিয়ানমারের অনেক সম্ভাবনা আছে যে সম্ভাবনাগুলোকে আমরা আমাদের স্বার্থে আমরা কাজে লাগাতে পারি, যদিও এটা খুব ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি জানেন যে মিয়ানমার যে একটা ক্লোজ সোসাইটি, সেখানে ডেমোক্রেসির কোনো রেশ নাই, সেখানে আপনি পেনিট্রেট করাটা খুব ভেরি ডিফিকাল্ট। এবং এই যে আজকে যে ঘটনাটা ঘটলো আমাদের নায়ক রাজ্জাককে নিয়ে, এর সাথে যে সবাই যেটা বলছেন যে এটা মাদক পাচারের একটা জড়িত আছে প্রশ্নটা, এবং এটা অ্যাবসলিউটলি কারেক্ট। এবং এই মাদক পাচারের সাথে বিজেপির অর্থাৎ মায়ানমারের যে সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের উপরের সিনিয়র নেতারা এটার সাথে জড়িত এবং তারা এই যে ইয়াবার একটা বড় মার্কেট তারা তৈরি করে ফেলেছে বাংলাদেশে এবং আমাদের যুব সম্প্রদায়কে ধ্বংস করে ফেলছে তারা। ফলে এই যখনই আমাদের বিজেপি, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যখন এটাকে প্রোটেকশন দিল, যখন তারা এই ইয়াবা চোরাচালান বন্ধের উদ্যোগ নিল, তখন তাদের স্বার্থে আঘাত লেগেছে এবং তারই ফলশ্রুতিতে হচ্ছে এই যে আমাদের নায়ক রাজ্জাককে তার অপহরণ করা। আসলে এই জন্যই তাদের পারপাসটা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যা নিয়ে সারা বিশ্বে যখন একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে মিয়ানমার সরকারের উপর, এবং আসিয়ানের ভেতরেও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, মালয়েশিয়া এটা নিয়ে কথাবার্তা বলছে, থাইল্যান্ড এটা নিয়ে কথাবার্তা বলছে, থাইল্যান্ড তো অলরেডি মিটিং করে ফেলছে অলরেডি। ফলে এটা এক ধরনের চাপ মিয়ানমার সরকারের উপর আছে। এখন এই চাপটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য মিয়ানমার চাচ্ছে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে প্রভোগ করা, এবং বাংলাদেশ যদি প্রভোক্ট হয়ে যায় এবং বাংলাদেশ যদি সীমান্তে সৈন্য সমাবেশ করে, ফলে এটা হোল ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র হবে, মূল বিষয়টা চাপা পড়ে যাবে, রোহিঙ্গা বিষয়টা চাপা পড়ে যাবে। আমাদের এখন হচ্ছে ডিপ্লোমেসিটা খুব কৌশলে অবলম্বন করতে হবে, যেখানে আমাদের স্বার্থ আমরা নিশ্চিত করতে পারি এবং সেখানে আমরা বিশেষ করে ভারত, বিশেষ করে চীন এবং আসিয়ানের বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে আমরা এই বিষয়টাকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে উত্থাপন করা, বিশেষ করে রোহিঙ্গাদের বিষয়টাকে উত্থাপন করা। না, কিন্তু ডক্টর রহমান, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে সেই চাপগুলো তো অব্যাহত রাখা হবে, বুঝলাম, কিন্তু মায়ানমার তো এমন একটি দেশ যে দেশে গণতন্ত্র নাই এবং কোনো সভ্যতার সংস্কৃতিও তাদের আছে বলে মনে হয় না। তারা এমনও করতে পারে যে আমাদের যাকে তারা ধরে নিয়ে গেছে তার জীবন বিপন্ন করে তুলতে পারে, সেটা হতে পারে। এটা আমরা কি চুপচাপ বসে থাকবো তখন? না, নিঃসন্দেহে এটা আপনার যে আশঙ্কা, সেই আশঙ্কাটাকে ফেলে দেওয়ার মতো না তারা তাকে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, এখন যেহেতু বিষয়টা জানাজানি হয়ে গেছে, তাদের ফেসবুকেই, বিজেপির ফেসবুকেই তার ছবি আপলোড করা হয়েছে, ফলে বিষয়টা এখন আর তাদের হাতেও নাই। কারণ আপনি ইচ্ছা করলে তাকে আপনি মৃত্যুদণ্ড দিতে পারবেন না। ম্যাক্সিমাম যেটা করতে পারে, তাদের তথাকথিত আইন সীমান্ত লঙ্ঘনের অভিযোগে তারা তাকে শাস্তি দিতে পারে, তথাকথিত সীমান্ত লঙ্ঘনের অভিযোগে শাস্তি দিতে পারে, কিন্তু তাকে ফেরত দিতে হবে, না হলে এর একটা বড় ধরনের রিয়াকশন হবে। কিন্তু বাংলাদেশের উচিত হবে না কখনো খুব টাফ অ্যাটিটিউড নেওয়া টুয়ার্ডস মায়ানমার। আমি টাফ বলতে এটাই বোঝাতে চাচ্ছি যে সরাসরি কনফ্রন্টেশনে যাওয়া, এটা আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে, এটা করা ঠিক হবে না। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে যতটুকু পারি প্রেশার ক্রিয়েট করে রাজ্জাককে উদ্ধার করা। তবে আমার একটা ধারণা যে এটা হয়তো সময়ের ব্যাপার, হয়তো রাজ্জাক আমরা হয়তো আগামী সপ্তাহে, এটা আমার এন্টিসিপেশন, হয়তো আগামী সপ্তাহে তাকে তারা আমরা ফেরত পাবো। ধন্যবাদ। আমরা আশা করি সেটা ফেরত পেলেই তো ভালো হয় সব দিক থেকে। আমি আবার যাব এখন চট্টগ্রামে। মেজর ইমদাদুল ইসলাম, আপনি তো আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি বলবেন সর্বশেষ, আসলে বাংলাদেশের কি করণীয়, আপনার কি মনে হয় এখন?
আসলে ডক্টর তারেক শামসুর রহমান যে বক্তব্যটা রাখলেন এইমাত্র, আমি ওনার সাথে একেবারে সম্পূর্ণ একমত। মিয়ানমার আমাদেরকে প্রভোগ করার চেষ্টা করবে, তারা তাদের যে আভ্যন্তরীণ রোহিঙ্গা ইস্যুটাকে তারা ডাইভার্ট করার চেষ্টা করবে। বিশ্ববাসী যেখানে এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে এতদিন পর্যন্ত এটা চাপা ছিল, কিন্তু সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা আলোচিত বিষয় হয়ে আসছে। তারা সেটাকে সবসময় চাবে সাবসাইড করার জন্য অন্য একটা ইস্যু সৃষ্টি করে। সুতরাং আমাদের এখন আমি ওনার সাথে একমত হয়ে এইটুক বলবো যে আসিয়ানের মাধ্যমে চায়না তাদের বন্ধু প্রতিম দেশ, এবং এটা হয়তো ইউএনের যেসব এজেন্সি আছে তাদেরকে এই জিনিসগুলো এখনই তুলে ধরার সময়, যে অকারণে কোনো প্রভোকেশন ছাড়া, কোনো ধরনের উত্তেজনা ছাড়া সীমান্তরে একজন প্রহরীকে, সৈনিককে তারা ধরে নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার চালাচ্ছে, তাকে এখন সীমান্ত লঙ্ঘনের অনুপ্রবেশের জন্য তাকে বিচারের সম্মুখীন করা হচ্ছে। এগুলি সব প্রভোকেশন। এটাকে আমাদেরকে এখন তুলে ধরতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যেটা ম্যাক্সিমাম তারা যেটা করতে পারে, তাদের সীমান্ত অভ্যন্তরে প্রবেশ করার জন্য তথাকথিত সীমান্ত আইন, সেটাতে 5 বছর তাকে কারাদণ্ড দিতে পারে। সেটা হবে আরো প্রলম্বিত একটা বিষয়। সেটা হলেও সেটা মিয়ানমারের জন্য কিন্তু আদৌ ভালো হবে না, বরং সেটা বাংলাদেশের পক্ষে আসবে যে মিয়ানমার প্রভোগ করছে। এবং আমাদের উত্তেজনার দিকে না গিয়ে ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো আছে সেগুলোকে আমাদের এনগেজ করা ছাড়া এখন অন্য কোনো পন্থা আমাদের চিন্তা করার কোনো সুযোগ নাই এবং করা উচিত না। আর যেটা হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে, আমি তাদের জন্য বলবো, সেখানে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ভীষণ একটা পার্থক্য আছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে সেখানের যে এখনো পর্যন্ত তাদের কমান্ড কাউন্সিল আছে, 12 জন সেনাবাহিনীর যে সিনিয়র অফিসার, তাদের দ্বারাই গঠিত এই কমান্ড কাউন্সিল। সেই কমান্ড কাউন্সিলকে অ্যাপ্রোচ করা এখন আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওয়েস্টার্ন কমান্ড কমান্ডার। তার সাথে আমাদের যে ওখানে যে ডিফেন্স অ্যাডভাইজার আছে তার সাথে সরাসরি হয়তো এখন সংযোগ স্থাপন করা উচিত। তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি সহজ হবে। আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে শুধুমাত্র অ্যাপ্রোচ করি, পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক খুব কম সুযোগ পায় সে দেশে তাদের এই কমান্ড কাউন্সিলের কাছে বেরার জন্য। কারণ আমি দেখেছি সরাসরি তাদের যে পররাষ্ট্রমন্ত্রী কমান্ড কাউন্সিলে যেতেও পারেন না। উনি সপ্তাহে যদি কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে উনি অ্যাপ্রোচ করতে পারেন তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী। আমরা যদি মনে করি আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী একই সমতলে, একই সমকক্ষ, তাহলে এটা ভুল হবে। তো আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচটা হবে কমান্ড কাউন্সিলের মাধ্যমে, তাহলে এই জিনিসটা একেবারেই সহজ হবে বলে আমার মনে হয়। জেনারেল রশিদ, আপনি কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? না, উনি যেটা বলেছেন, বাট সেখানে অ্যাপ্রোচ করার লাইনটা উনি যেমন যত সহজভাবে বললেন যে ডিফেন্স অ্যাডভাইজার ক্যান এনগেজ দ্য কমান্ড কাউন্সিল, আমি বিষয়টাকে অত সহজভাবে দেখছি না। অত সহজে ডিফেন্স অ্যাডভাইজারের পক্ষে এনগেজ করা সম্ভব না। তো এখন ওদের যে ইউনিকনেস আছে সেটা সত্যি, এবং তাদের সাথে আমাদের আরেকটি সমস্যা আছে, ভাষাগত সমস্যা। না, ওদের দেশের এইসব লোকজন যারা নীতি নির্ধারণী তারা ইংরাজি বোঝেন, আর তারাও যত ইংরাজি চিঠিতে আমাদের কাছে দেন, সেই চিঠির বিভিন্ন ভাষা বিভিন্ন জায়গায় দেখলে এটি এত বেশি অডিপ্লোম্যাটিক মনে হয়, অকূটনীতির এত বাইরে মনে হয়, তো সেখানেও বুঝতে আসলে অসুবিধা হয়। কিন্তু যে জায়গাটাতে আমি জোর দিচ্ছি সেটি হচ্ছে আমাদের সবকিছু আছে। হ্যাঁ, ডক্টর তারেক শামসুর রহমান যেটা বললেন, আমিও তার আগে এটাই বলেছি যে আমাদের ডিপ্লোম্যাটিক যেসব অপশনসগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। কতটুকু মাথা নামিয়ে, এটা হলো আমার প্রশ্ন। রাইট, যে মাথা আমি নামাবো কতটুকু, তার মানে তার পা ধরতে হবে আমাকে, সেটি তো নয়। তো সেই জায়গাটা থাকতে হলে এখন যেটি হয়েছে, আগে আমরা এটাকে গতকাল পর্যন্ত না আজকে পর্যন্ত আমরা এটা সীমান্ত সমস্যা হিসেবে নিয়েছিলাম। কিন্তু যখনই তারা এটির সাথে যোগ করলো যে 544 জন অভিবাসীকে ফেরত না নিলে তাকে ফেরত দেয়া যাবে না, এটি আর সীমান্তে রইল না, এটি চলে গেল এখন জাতীয় পর্যায়ে। তো এই যে তারা এটির সাথে যুক্ত করলো, এটি আপনি কিভাবে মোকাবেলা করবেন? তো সেখানে আমি বলছি যে এখানে আমি বলছি বহুমুখী অ্যাপ্রোচ হতে হবে, যে আমার স্ট্যান্ডিংও হার্ড থাকতে হবে, যে আমি কোন বিকল্প ব্যবহার করব। সে কিন্তু এখন আমাকে বিকল্পের মধ্যে ফেলে দিয়েছে। এতক্ষণ কিন্তু বাংলাদেশ খুব সুন্দরভাবে তাকে রিকোয়েস্ট করেছে, 1980 সালের চুক্তি অনুযায়ী তাকে উনি যে বললেন 5 বছর কারাদণ্ড দিতে পারবে না, ওই চুক্তির আওতায় তাকে কারাদণ্ড দেওয়া যাবে না। ওখানে সুস্পষ্টভাবে লেখা আছে, যদিও আমি এখন আর্টিকেলটা আমার মনে নেই, লেখা আছে যে কোনো পারস্পরিক দেশের যদি সীমান্ত রক্ষীরা সীমান্ত অতিক্রম করে ফেলে তবে তাদেরকে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ফেরত পাঠাতে হবে। এটি হলো একটা ক্লজ। তো
তো সেটি একটি বড় ধরনের, এটি হচ্ছে নিয়মিত ঘটনা হিসাবে ওখানে চিহ্নিত করা আছে যে এটি সীমান্তে ঘটতেই পারে। তো সেক্ষেত্রে কারাদণ্ডের যে হুমকি, এটি একটা হুমকি, মানে আমি সবকিছু আইন অমান্য করে আমি হুমকিটা দিলাম। তাহলে এইখানে আমার স্ট্যান্ডিংটা ঠিক আছে, আমি সবই এক্সপ্লোর করব, কিন্তু আমি তো পায়ে দাঁড়িয়ে থেকে এক্সপ্লোর করব, সেখানে আমার মনে হয় ওখানে একটু চিন্তা করার বিষয় আছে। সেই জন্য এটি না যে উনি বলছেন সাথে সাথে সামরিক ডিপ্লয়মেন্ট হবে, নো, দ্যাটস নট দ্য রাইট ওয়ে। তো কিন্তু আপনি তো ভাষা তো বলতে পারবেন যে তুমি এটার সাথে মিলিয়ে একটি সমস্যার সাথে অন্য একটি সমস্যার কোনো মিল না থাকা সত্ত্বেও মিলিয়ে এটাকে জটিল করার চেষ্টা করা হয়েছে। এখন এই জটিলতা আমরা মানতে বাধ্য নই, এবং এই জটিলতাকে মানতে বাধ্য নই বলে এখন আমাকে আমার বিকল্প দেখতে হবে। তো সেক্ষেত্রে স্বভাবতই আমাদের একটু হুঁশিয়ারি, ওরা যেমন একটু হুঁশিয়ারি দিয়েছে, আমাদের হুঁশিয়ারিটা কই, সেটিও আমরা একটু সুস্পষ্ট, এবং আমি সুস্পষ্ট একটা ব্যাখ্যাও চাইতে পারি যে অমানবিক আচরণ করা হয়েছে আমার সীমান্ত রক্ষীর উপরে। সেটি কেন করা হয়েছে? এটি তো একটা রাষ্ট্রের ব্যাপার, এটি তো হচ্ছে ডাকাত দলের ব্যাপার না, এটা তো অপহরণ করে নিয়ে গিয়ে সেই থাইল্যান্ডের মধ্যে নিয়ে গিয়ে ভাত না খেতে দেওয়ার ব্যাপার না। এটি রাষ্ট্রীয় ব্যাপার, আন্তর্জাতিক আইন আছে, জেনেভা কনভেনশন আছে। আপনি তাকে যদি বন্দী হিসাবেও নেন, তার কথা হলো তার গায়ে যতক্ষণ ইউনিফর্ম পরা আছে, তার আইডেন্টিফিকেশন যদি পার্ট অফ দ্য সিকিউরিটি ফোর্স হয়, তাহলে তাকে আপনি যুদ্ধবন্দী স্ট্যাটাসে আনতে হবে, তার বাইরে তো নিতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে তার এই হুমকি ধামকিতে আমি বিব্রত হয়ে যাচ্ছি, আমি বিপর্যস্ত হয়ে যাচ্ছি। আমার মনে হয় এই জায়গাটাতে বাংলাদেশ এখন ওই অবস্থায় নেই। তো এখানে হচ্ছে যে ভাষা তারা যেমন কঠোর না হলেও আমাদের এখন একটা কঠোর সিগন্যাল দিতে হবে। আর এরপরে স্বভাবতই এটি কোনো সন্দেহ নেই যে তারা রোহিঙ্গা ইস্যু থেকে এটিকে ডাইভার্ট করার চেষ্টা করছে, এখানে কোনো দ্বিমত নেই। স্বভাবতই তাদের এটি একটা বড় সমস্যা। তো সেখানে নিতে চাইলেই এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এটিও আমাদেরকে রেজ করতে হবে যে দেখো তারা শিফট করার চেষ্টা করে একটি ছোট ব্যাপারকে, সীমান্তের ব্যাপারকে নিয়ে একটা বড় ইস্যু তৈরি করছে। এই ডিপ্লোম্যাসি এবং আমাদের স্ট্রং অবস্থান, সে দুটোর একটা কম্বিনেশনই হবে আমাদের অ্যাপ্রোচ, এটি আমি মনে করি। জি, মানে রশিদ সাহেব যেটা বললেন, জি, আমরা একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমার নাম খায়রুল হুদা ফরহাদ, আমি জয়দেবপুর গাজীপুর থেকে বলছি। আমি মেজর জেনারেল রশিদ সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে মায়ানমার আমাদের প্রতি যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং যে চ্যালেঞ্জটি ছড়িয়ে দিয়েছে আমাদের নায়ক রাজ্জাককে ধরে নিয়ে গিয়ে, এই চ্যালেঞ্জটাকে আমরা জাতি হিসাবে কিভাবে দেখছি? এটা আসলে 16 কোটি বাঙালির প্রতি একটা চ্যালেঞ্জ মনে করছি আমি, এবং রাষ্ট্র এবং আমাদের যে বুদ্ধিজীবীরা রয়েছেন, আমাদের যারা সামরিক বিশ্লেষক রয়েছে, তারা এই চ্যালেঞ্জটাকে কিভাবে গ্রহণ করছেন? হয়তো আপনার পারসেপশনের সাথে আমি একমত না হতে পারি। সেটি হচ্ছে যে সীমান্ত থাকলে সীমান্ত সমস্যা হবে, এটি সীমান্তর একটি চরিত্র। সেখানে এরকম ধরে নিয়ে যাওয়া, এরকম গুলিগোলা, এটা বছরে একবার দুবার হবেই, যে কোনো সীমান্তেই, শুধু আমাদের দেশে না, সব সীমান্তেই হয়। এখন এটাকে আপনি এত আবেগভাবে নিচ্ছেন যে আমাদের 16 কোটি জাতিকে অবদমিত করা হয়েছে, সেই জায়গাটাতে আমার একটু দ্বিমত আছে। সেটি হলো যে এটি রুটিন যেটা হতেই হবেই সীমান্তে, সেটি কি আমাকে এতভাবে আঘাত করবে সেটা আমি মনে করি না। এখন যে বিষয়টি আছে সেটি হচ্ছে স্বভাবতই জাতি হিসেবে আমার একটা লোককে সে ধরে নিয়ে যাবে, আমি এটাকে মেনে নেব, সেটিও প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে তাকে সে ধরে নেবার জন্য আমি তাকে বলছি যে তোমার দেশে এটির একটা ব্যাখ্যা দিতে হবে। ধরে নিয়ে যাওয়া কেন হলো সেটি কিন্তু আমরা বলেছি। এটি কিন্তু মাদক সংক্রান্ত, তাদের মাদকের সাথে সম্পৃক্ততার বিষয় এটা হয়েছে, সেটি কিন্তু ছিল লোকাল প্রবলেম। এটা ধরে নিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু লোকাল প্রবলেম। তারপরে এখন তারা এটাকে একটা ন্যাশনাল প্রবলেমে নিয়ে গেছে, ওই অভিবাসীর সাথে যখন যুক্ত করলো। সেই বিষয়টা যখন আমি দেখব, তখন হচ্ছে উত্তেজনা, এবং আমি বলেছি যে আমি নতজানু কতটুকু হব সেটিও আমাকে ভেবে দেখতে হবে, যে আমি সমস্যাকে বাড়াতে চাচ্ছি না, আমি উত্তেজনা কমাতে চাচ্ছি। সেই জন্যই আমরা কূটনৈতিক প্রথাতে আছি। কিন্তু 4 দিন হয়ে গেল, ততদিন আমাদের কূটনীতি ছিল, কিন্তু তারা যখন এটিকে মিলিয়ে ফেললো, সেটি এখন অ্যাকচুয়ালি উত্তেজনার আরেকটি পর্যায়ে নিয়ে গেল। সেই পর্যায়ে গেলে আমাদের কৌশল কি হবে? সেই কৌশলটা আমি বলছি যে এটি একটি দ্বিমুখী কৌশল হতে হবে। একটি হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটের ভাষা পাল্টাতে হবে, অর্থাৎ ভাষা আরো শক্ত হতে হবে। আরো যারা বন্ধু প্রতিম দেশ আছে তাদেরকে বলতে হবে যে এই
মিয়ানমার ইচ্ছাকৃতভাবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে রোহিঙ্গা ইস্যুকে ডাইভার্ট করার জন্য, এবং তাদেরকে অবগত করতে হবে এবং যেটাকে বলে সেন্সিটাইজ করা। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই ইস্যুটাকে শুধু যে মিয়ানমার বাংলাদেশের রিলেশনের জন্য ব্যবহার করা হচ্ছে তা না। এই যে ছবিগুলো ছাড়া হয়েছে, এই ছবিগুলো যেমন মিয়ানমার আমাদেরকে সেন্সিটাইজ করার জন্য ছেড়েছে, ঠিক আমাদের দেশের ভেতরে এক পক্ষকে দেখতে পাচ্ছি তারা এটাকে সেন্সিটাইজ করছে অন্যভাবে। তারা চাচ্ছে এখন মিয়ানমারের সাথে যদি আমাদের সম্পর্ক নষ্ট হয়, যেটি আমার চেয়ে ডক্টর তারেক শামসুর রহমান আরো বলতে পারবেন, উনি পূর্বমুখী পররাষ্ট্র নীতি নিয়ে অনেক লেখাপড়া করেছেন। আমাদের কিন্তু এখন এই বিবিআইএন এর যে কানেক্টিভিটি সৃষ্টি হলো, এটির সার্থকতা সবচেয়ে বেশি নির্ভর করবে যদি আমরা পূর্বমুখী হতে পারি। তো চীনের একটি প্রস্তাব এসেছে, সেটিও মিয়ানমারের উপর দিয়ে আসতে হবে। আমরা যদি দক্ষিণ এশিয়াতে যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, থাইল্যান্ডে যেতে চাই, সেখানেও তার উপর দিয়ে যেতে হবে। এবং তাদের সাথে আমাদের সহযোগিতার অনেকগুলো বিষয় আছে, এনার্জি কোঅপারেশন আছে। তো এগুলো চিন্তা করলে আমরা একটি সুন্দর প্রতিবেশীমূলক আচরণ দেখতে চাচ্ছি, এবং সেটিকে করার সময় আবার দেখা যাচ্ছে এখানে কি করা হচ্ছে, এটি বৌদ্ধদের প্রতি মুসলিমদের অমানবিক আচরণ দিয়েও অনেক ছবি দেখবেন এইটির সাথে ফেসবুকে ছাড়া হয়েছে। একই সাথে এটির সাথে আরেকটি জিনিস ছাড়া হয়েছে, অনেক হয়তো দেখবেন যে বাংলাদেশ সামরিক বাহিনী রোহিঙ্গা জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে, এরকম কিছু ফলস ছবি দিয়ে। তো এটি করছে কেন? আমাদের দেশের এই সেন্সিটাইজ করার পেছনে একটি কারণ কাজ করছে। তাহলে নিশ্চয়ই কোনো বৈদেশিক শক্তি এবং আভ্যন্তরীণ শক্তি এখানে একটি ইন্টারেস্টেড গ্রুপ হয়ে গেছে। সেজন্যে এই সমস্যাটাকে যেটা বলা হয়েছে যে এটি খুব সহজভাবে দেখলে চলবে না। এটি ছিল ছোট লোকাল প্রবলেম, সেই লোকাল প্রবলেমকে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা এখন এটাকে জটিল অবস্থায় নিয়ে এসে এখন জাতীয় প্রবলেমে নিয়ে এসেছি, কিছুক্ষণ পরে এটা আন্তর্জাতিক প্রবলেমে চলে যাবে। এটি ঠেকাতে হবে, এবং এটি ঠেকানোর জন্য আমাদেরকে যে কৌশলগুলো ইতিমধ্যেই ডক্টর শামসুর রহমান বলেছেন, হ্যাঁ আমরা ওইটার সাথে বলছি যে আমাদের এখন যে স্ট্যান্ডিংটা, যে ভয়েসটা, সেই সাথে হার্ড করতে হবে। যে আমরা আপনি বললেই আমি শুনবো সবকিছু, এরকম মনে করার কোনো কারণ নেই। এর সাথে আমি জেনারেল রশিদের সাথে উনি যেভাবে মূল্যায়ন করলেন তার সাথে দ্বিমত করার সুযোগ নেই, অ্যাবসলিউটলি কারেক্টলি উনি অ্যানালাইসিসটা করেছেন। এখানে শুধু আমি একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, যেটা ইমদাদ সাহেবও বললেন। আপনি জানেন যে মিয়ানমার সরকার এখন টু সাম এক্সটেন্ট এক ধরনের সিভিলাইজেশন প্রক্রিয়ার মধ্যে গেছে, কিন্তু সেখানে সেনাবাহিনীর কর্তৃত্বটা এখনো রয়ে গেছে। এবং উনি যেটা কমান্ড কাউন্সিল বলছেন, অলিখিতভাবে এক ধরনের কমান্ড কাউন্সিল এক্সিস্ট করে এখনো। এবং তিনি যে ওয়েস্টার্ন কমান্ডের কথা বলেছেন, এবং এটা আমার বিবেচনায় এই ওয়েস্টার্ন কমান্ডই হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি রোল প্লে করতে পারে এই ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা আরেকটা অ্যাপ্রোচে আমরা যেতে পারি, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা চ্যানেলে, ডিপ্লোম্যাটিক চ্যানেলেই হতে পারে, অং সান সুচির সাথে এক ধরনের একটা সংলাপ, ডায়ালগ ওপেন করা, তাকে বিষয়টা জানানো। নিশ্চয়ই উনি জানেন, এবং আমাদের কনসার্নটা তার কাছে পৌঁছে দেওয়া। যদিও তিনি এখন খুব বড় একটা ফ্যাক্টর রোল প্লে করেন না, বাট তিনি এখন পার্লামেন্টে আছেন, তাদের পার্লামেন্টে অপোজিশন লিডারের বিষয়ে আছেন। অতি সাম্প্রতিককালে তিনি চীন সফর করেছেন এবং চীনের প্রেসিডেন্ট তাকে রিসিভ করেছেন। এর মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে আমরা যদি অং সান সুচিকে অ্যাপ্রোচ করতে পারি আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটাও একটা হতে পারে। তার রিলিজটা তো আমাদের কাছে এই মুহূর্তে বড়। আমি যেটা বারে বারে গুরুত্ব দেই, যেটা জেনারেল রশিদও বললেন, যে আমাদের এই মুহূর্তে কখনোই প্রভোক্ট হলে চলবে না আমরা, কিন্তু আমরা সেই অর্থে আমাদের চুপ করেও আমরা থাকবো না। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলকে আরো শক্তিশালী করব, এবং সেক্ষেত্রে আমাদের অপশনগুলো, অনেকগুলো অপশন আছে। চীন অপশনটাকে আমরা বাঁচতে পারি, আমরা আসিয়ানের অপশনটাকে বাঁচতে পারি, এবং তৃতীয়ত হচ্ছে ভারতের অপশনটা আমরা বাঁচতে পারি। কারণ আপনি জানেন যে আসিয়ানে ভারত এখন হচ্ছে আপনার ডায়ালগ পার্টনার, এবং ডায়ালগ পার্টনারের নেক্সট স্টেপটাই হচ্ছে আপনার ফুল মেম্বারশিপ। আমরা কিন্তু ডায়ালগ পার্টনারে যাইনি, আমরা হচ্ছে আরএফএ আছে, ARF, এশিয়ান রিজিওনাল ফোরামে আছি আমরা। ফলে ভারতকে ব্যবহার করে, চীনকে ব্যবহার করে এবং আসিয়ান ফোরামকে ব্যবহার করে আমরা এই কেসটাকে স্ট্রেনথেন করতে পারি। এবং সর্বশেষ আমাদের কাছে স্কোপটা হচ্ছে জাতিসংঘের এজেন্সিগুলোকে ব্যবহার করা। কেননা মানে আমাদের জেনেভা কনভেনশনে 1949 যে কনভেনশনটা হয়েছে, তার আর্টিকেল 3-তে একদম ক্লিয়ারলি বলা আছে, উর্দিপরা কোনো ব্যক্তিকে যদি আপনি কখনো অ্যারেস্ট করে, তার সাথে এই কাজগুলো করা যাবে না, যুদ্ধবন্দী সে অ্যাবসলিউটলি যুদ্ধবন্দী করা যাবে না।
যে আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফজলুল হক বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি। আমার প্রশ্ন ডক্টর তারেক স্যারের কাছে, যে আজকে যে মিয়ানমার যে আমাদের সাথে যে আচরণটা করলো, আজকে তারা কয়েকদিন পরে তারা যে আবেদনটা করেছে যে 550 জন রোহিঙ্গাকে ফেরত দিলে তারা নায়ক আব্দুর রাজ্জাককে ফেরত দিবে। তো এরপরে দেখা যাচ্ছে যে তারা আর দুদিন পরে কারসাজি করে আরেকজন করে নিয়ে যাবে, তারপরে বলবে যে সাগর থেকে যে বস্তুগুলাকে ধরা হয়েছে এদেরকে আবার ফেরত দেওয়া হোক। এভাবে তো দিনের পর দিন তারা আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে যাবে। আর আরেকটা কথা হচ্ছে যে নায়ক আব্দুর রাজ্জাক সে বাবা হয়েছে গতকাল, অথচ মিয়ানমার সরকার এত বড় মানে নির্মম আচরণ করেছে যে তাকে সংবাদপত্রটা দিতে কার্পণ্য করছে। আর আমাদের সরকার যে নতজানু অবস্থাতে দাঁড়িয়ে আছে, যে একজন রাষ্ট্রের নিরাপত্তা প্রহরী যে যার গায়ে ইউনিফর্ম পরা রয়েছে বাংলাদেশের পরিচয়, তাকে যে নগ্নভাবে তাকে যেভাবে মানে তারা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশ করেছে, এটা তো আমাদের তো এই লজ্জাজনক। ধন্যবাদ ধন্যবাদ আপনার। উনি যে ভদ্রলোক যে কনসার্নটা প্রকাশ করলেন এর সাথে দ্বিমত করার সুযোগ নেই, ঠিকই বলেছেন উনি। কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা অন্যতম ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে গেছে এখন রোহিঙ্গা ইস্যুটা। এবং এই রোহিঙ্গা ইস্যুর কিন্তু এই আজকের ঘটনা নয়। এই যে সাগরে মানুষ ভাসছে, যে রোহিঙ্গা মানুষ জনগোষ্ঠী ভাসছে, এটা কিন্তু আজকের বিষয় নয়। এটা অনেক দিন থেকে 78-এ এটা শুরু হয়েছিল। জিয়াউর রহমান 77-এ যখন মিয়ানমার সফর করেন তার 1 বছর পরই এই প্রক্রিয়াটা শুরু হয় এবং তখন ইনফ্লাক্স অফ রোহিঙ্গা আমাদের কক্সবাজারের শেল্টার নিয়েছে এবং পরে আরেকটা বড় ধরনের কন্টিনজেন্ট এসছে 1992-তে। ফলে এই রোহিঙ্গা বিষয়টাকে তারা বিবেচনা করে, তারা মনে করে যে রোহিঙ্গারা বাঙালি, এরা মিয়ানমারের অধিবাসী নয়, আরাকানের অধিবাসী এরা নয়। কিন্তু আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে অতীত ইতিহাস ঘেটে আমরা দেখেছি যে রোহিঙ্গারা শুধু সেখানে বসবাস করেছে কয়েক শত বছর আগে থেকে। সুতরাং বলা যাবে না যে এই রোহিঙ্গারা চট্টগ্রাম থেকেই অভিবাসিত হয়ে ওখানে স্থাপন করেছে। আসলে মূল বিষয়টা কিন্তু একটা জায়গাতে অতি সাম্প্রতিককালে মিয়ানমারে এক ধরনের বৌদ্ধ ফান্ডামেন্টালিজম ডেভেলপ করেছে। বৌদ্ধ অহিংস ধর্মের বৌদ্ধ ধর্ম, কিন্তু তাদের মধ্যে এক ধরনের সহিংসতা আমরা দেখেছি। এটা শ্রীলঙ্কাতেও আছে, আপনি জানেন শ্রীলঙ্কাতে বাংলাদেশ এমবেসি পর্যন্ত অ্যাটাক হয়েছিল। ফলে এই যে রোহিঙ্গা মিয়ানমারে বৌদ্ধ ফান্ডামেন্টালিজমের একটা টার্গেট হচ্ছে মুসলমান রোহিঙ্গারা, এবং এদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এদেরকে হত্যা করা হচ্ছে, এদেরকে ফোর্স করা হচ্ছে যে দেশ ত্যাগ করতে। ফলে এই রোহিঙ্গাটা একটা ইস্যু, এবং এই ইস্যুটাকে মায়ানমার খুব সুকৌশলে ব্যবহার করে এখন এদেরকে বাধ্য করছে। যে 544 জনের কথা তিনি বললেন, যেটা জেনারেল রশিদ বলেছেন, এটা কিন্তু এটা সর্বশেষ আমরা ইনফরমেশনটা আমরা পেয়েছি যে তারা এখন বলছে যে 544 জনকে নিতে হবে, নিলে আমরা একে ছেড়ে দেব। কিন্তু ওই 44 জনের সাথে এই নায়ক রাজ্জাকের কোনো সম্পর্ক নেই। এটা একটা অ্যাবসলিউটলি তাকে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে আমরা এক ধরনের হয়তো ডিপ্লোম্যাটিক চ্যানেলে এক ধরনের আলটিমেটাম আমরা দিতে পারি যে এত 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে তাকে ফেরত দাও। যদি না হয় তাহলে এটাকে আলটিমেটলি জাতিসংঘের কনসার্নকে জাতিসংঘকে ইনফর্ম করা, জানানো। জি, আমরা শেষবারের মতো একটু আবার চট্টগ্রামে যাব। মেজর এমদাদুল ইসলাম, আপনি শেষবারের মতো আপনার মন্তব্য কি? এই আলোচনার পরে আপনার যদি নতুন কোনো মন্তব্য থাকে আমরা শুনতে চাই। আসলে একটু আগে ডক্টর তারেক শামসুর রহমান যে কথাটা বললেন যে ওখানে বৌদ্ধ ফান্ডামেন্টালিজম, অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টালিজমটা ক্রিয়েট করেছেন জেনারেল উইন সামরিক শাসনকে প্রলং করার জন্য, সেখানে সামরিক শাসনকে স্থায়ী করার জন্য। যে বিভিন্ন জনগোষ্ঠী মিয়ানমারে, কিন্তু শুধুমাত্র বামাররা একটা জনগোষ্ঠী নয়, সেখানে মন আছে, কাচিন আছে, শান আছে, এদের প্রত্যেকটা জাতিসত্তা আলাদা আলাদা, এবং একসময় এরা সবাই স্বাধীন জাতিসত্তা ছিল। সেই স্বাধীন জাতিসত্তাগুলোকে অ্যামালগামেট করার জন্য, একটি পর্যায়ে নিয়ে আসার জন্য, একটি জাতীয় আইডেন্টিটি সৃষ্টি করার জন্য এরা এই বৌদ্ধ ফান্ডামেন্টালিজমটাকে উস্কানি দিয়ে যাচ্ছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে এখানে একটা অনুষঙ্গ তারা সবসময় খুঁজে বেড়ায়। সে অনুষঙ্গ কখনো রোহিঙ্গা ইস্যু হতে পারে, কখনো আব্দুর রাজ্জাক ইস্যু হতে পারে, আবার কখনো তারা কাচিনকে খ্রিস্টানিটির বিরুদ্ধে তারা করে কি বৌদ্ধ ফান্ডামেন্টালিজমটাকে তারা উস্কিয়ে দেয়।
তো এখনো পর্যন্ত আমার মনে হয় এটাকে তারা ওই ফান্ডামেন্টালিজম প্লাস একই সাথে তাদের নির্বাচন অতি সন্নিকট, এই নির্বাচনকে তারা প্রভাবিত করার জন্য এটাকে হিটেড আপ করছে, এটাকে উত্তেজনা সৃষ্টি করছে, এবং একই সাথে আমার শেষ কথা হচ্ছে যে রোহিঙ্গাদের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের উপরে অকারণ একটা চাপ সৃষ্টি করার জন্য তারা এখন প্রলুব্ধ হয়েছে আব্দুর রাজ্জাক কেসকে নিয়ে। জি, আমি জেনারেল রশিদ আপনার কাছে আবার আসবো। আরেকটি কথা বলা হচ্ছে যে আমাদের বিজিবি আজকে যেমন সংসদেও হাজী সেলিম যেটা বলেছেন যে আমাদের বিজিবি করে এটাকে, বিজিবির কি তাহলে সক্ষমতা নাই, এই বিজিবিকে এত টাকা দিয়ে কেন পোষা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এখন বিষয়টি হচ্ছে উনি বলতে পারেন, এটাও ঠিক। আর সক্ষমতা যেটাকে আমরা বলি কোয়ার্সিভ অ্যাক্টিভিটিস অ্যালং দ্য বর্ডার্স, সেটি যে তারা সক্ষম না সেটা আমি বলবো না, এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটে কিনা সেটিও দেখার বিষয় আছে। যেটি হচ্ছে যে আমাদের এখানে একটি ঘটনা ঘটলে আমরা যেমন ফ্রি মিডিয়ার কারণে সবাই জানতে পারে, আমাদের নায়ক রাজ্জাককে ধরে নিয়ে গেছে, এটা আমরা সবাই দেশবাসী জানি, কিন্তু তার যদি 4 জন লোকও বিজিবি মেরে ফেলে, হ্যাঁ, বা 6 জন লোককেও মেরে ফেলে, তারা একটা সংবাদও তাদের প্রেসে দেবে না। তো সেহেতু সে স্বীকারও করবে না আমার কেউ মারা গেছে। তাহলে এখানে যখন ভারতের আক্রমণের ক্ষেত্রে করেছে সব ক্ষেত্রে, তো সেখানে বাংলাদেশের ক্ষেত্রে যে আক্রমণে তাদের কয়জন আহত নিহত হয়েছে কোনো কারণে, সেটি তারা কখনো প্রকাশ করেনি। এখন আমরা এটা কিভাবে প্রকাশ করব, বিষয়টি তাদের। সেজন্য উনি যতটা মনে করেছেন যে আমার বিজিবি করে কি, আমার মনে হয় ঠিক বিজিবিটা অত দুর্বল না। তবে একটি জিনিস হচ্ছে, সেটি হলো যে বর্ডারে আসলে শক্তি প্রয়োগ করার জন্য বর্ডার না, পারস্পরিক বাহিনীগুলো আছে শক্তি প্রয়োগ করার জন্য, এরা সেলফ ডিফেন্সে থাকার কথা, এবং একটি পারস্পরিক সমঝোতা উভয় পক্ষে থাকে। উভয় পক্ষই কিন্তু এই যে আমি বললাম যে আন্তর্জাতিক যে ক্রাইমস গুলো হয়, এটি বর্ডার অঞ্চলে সবচেয়ে বেশি। তাই মাদক পাচারের সাথে এই যে সংঘবদ্ধ চক্র, এটি বাংলাদেশেরও লোক আছে, ওদেরও আছে। এখন এইটিকে দমন করতে হলে উভয় পক্ষেরই এটিকে একটা কমন অ্যাপ্রোচ নিয়ে দমন করতে হবে। দেখা যাচ্ছে যে ওরা তো ওই মাদক পাচারের সাথেই জড়িয়ে, এইটি হলো প্রশ্ন, যে তারা শুধু এখানে জড়িয়ে নেই, তাদের এখানে যে মাদকের যে মুভমেন্ট হয়, ইয়াবার যে ফ্যাক্টরিগুলো আছে, সেগুলো আছে চায়না মিয়ানমারের সীমান্তে, কিছু আছে থাইল্যান্ডে। সেখান থেকে যে মাদক এই যে মংডুতে আসছে বা আমাদের সীমান্তের কাছে আসছে, সেটি আনছে কে? তাহলে এই যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু মিয়ানমারে একটা বড় রেস্ট্রিকশন আছে, সেটি হচ্ছে একটি প্রদেশের মানুষ আর এক প্রদেশে ট্রাভেল পারমিট ছাড়া যেতে পারে না। তো সেক্ষেত্রে এখানেও মনে করা হয় যে সরকারি লোকের যে গাড়িগুলো যাদের ট্রাভেল পারমিট লাগে না, সেগুলোই ব্যবহৃত হয়, এটি একটা ধারণা। বাংলাদেশেও কিন্তু একটি ঘটনা কালকে বা পরশু ঘটেছে, যেখানে সরকারি পুলিশ কর্মকর্তার গাড়িতে মাদক পাওয়া গেছে। ইয়াবা, ওই মাদক, মানে ওইখানে মিয়ানমারের সাথে আমাদের মাদক বলতে আমরা ইয়াবা বুঝি। সেক্ষেত্রে এই জায়গাটাতে যখন এসেছে, তখন এখানে পরিস্থিতি একটু জটিল। ঠিক সেখান থেকে কিন্তু উনি যে দর্শকটা বললেন যে বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, কথাটা বলেছেন। আমি বলতে চাই যে নতজানুটা হচ্ছে এটি পররাষ্ট্রনীতির যে কৌশলটা আছে, সেই কৌশলটার ক্ষেত্রে যে আপনি এটাকে কখনো নতজানু মনে হতে পারে, বাট পরক্ষণে আবার সেটি বিভিন্ন কৌশলে বিভিন্ন অ্যাঙ্গেলে যাবে। সেই জন্য সুইপিং স্টেটমেন্ট নতজানু, বিডিআর কাজ করতে পারছে না, এরকম স্টেটমেন্টগুলোকে আমি সুইপিং মনে করি এটার যথার্থতা নেই। তো এখন হচ্ছে যে বিজিবি কি কালকে গিয়ে আবার বিজেপির মিয়ানমার থেকে 6 জন অপহরণ করে নিয়ে আসবে? মানে যদি নিয়ে আসার ক্ষমতা আছে, এটি বলতে পারি, সে নিয়ে আসলো, আবার তারা আমাদের 5 জনকে ওই ক্ষমতা করার জন্য রেড করে বসে থাকলো, লুকিয়ে বসে থাকলো, কাউকে পেলো খুব করে নিয়ে চলে গেল। এই প্রতিযোগিতা থেকে যে সংঘর্ষ হবে, সেটি তো কাম্য না কোনো দেশে। তো সেক্ষেত্রে বিজিবি বলেন, সীমান্তরক্ষী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে অ্যাপ্রোচটা হবে, সেটি কি উত্তেজনা বাড়ানোর জন্য হবে না উত্তেজনা কমানোর জন্য হবে, সেখানে একটি চ্যালেঞ্জ। তো স্বভাবতই আমার মনে হয় লক্ষ্য উত্তেজনা কমানোর জন্য। এর আগে আরো কতগুলো সম্পর্কের কথা আমরা বলেছি, উনিও বলেছেন যে সেই কারণে উত্তেজনা কমিয়ে আমাদের বন্ধুত্বটাকে ঠিক রাখতে হবে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এত নতজানু বা আমাদেরকে এত নরম ভাবে না, এটি কখনো নরম কখনো গরম। এখন এটি যাচাই করার ভারটা যারা এটা প্রয়োগ করছেন তাদের উপরে আস্থা রেখেই রাখাই ভালো। যারা আমরা বাইরে আছি, আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু যখনই প্রয়োগ করার কিন্তু খুব কঠিন কাজ। তো সেই কঠিনের ভেতরে ঢোকাটা যারা কাজ করছেন, আমার মনে হয় যে তারা
কিন্তু জান প্রাণ দিয়ে কাজ করছেন, প্রাণান্তকর চেষ্টা করছেন। তো সেই প্রাণান্তকর চেষ্টাকেই আমাদের আরো উৎসাহিত করা উচিত। এরকম সুইপিং স্টেটমেন্ট দিয়ে তাদেরকে আমার মনে হয় না যে তাদেরকে একটু ফ্রাস্ট্রেটেড করাটা ঠিক না। জি, শেষ, আমাদের সময় প্রায় শেষ। ডক্টর তারেক আমার কনক্লুডিং বক্তব্য হচ্ছে যে আমি মনে করি যে একটা কারেক্ট ডিপ্লোমেসি এখন ফলো করা উচিত, স্মার্ট ডিপ্লোমেসি ফলো করা উচিত, এবং আমাদের মনে রাখতে হবে সবসময় যে আমাদের পূর্বমুখী পররাষ্ট্রনীতির আলোকে মিয়ানমারকে আমাদের প্রয়োজন আছে, বিমস্টেক এবং বিসিএম এর জন্য আমাদের প্রয়োজন আছে। আপনার একটা জিনিস, কিন্তু আত্মমর্যাদা বিসর্জন না, নিঃসন্দেহে সেই জন্যই বলতে স্মার্ট ডিপ্লোমেসি আমাদেরকে ফলো করতে হবে। আমার অধিকারকে নিশ্চিত করে, আমার অবস্থানকে সুনিশ্চিত করে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই সমস্যার সমাধান করতে হবে। কোন রকম সুইপিং কমেন্ট যেটা রশিদ সাহেব বললেন সেরকম না করে এমন কিছু করা উচিত হবে না যাতে করে উত্তেজনার জন্ম দেয়। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই সমস্যার সমাধান বের করতে হবে এবং আমাদের বন্ধুদেরকে ব্যবহার করে ভারত, চীন এবং সর্বশেষ জাতিসংঘ। আমার ধারণা এর মধ্যে দিয়ে হয়তো আমরা আমাদের নায়ক আব্দুর রাজ্জাককে আমরা ফিরে পাবো। নিশ্চয়ই আমরা ফিরে পেতে চাই। আরেকটা বিষয় কিন্তু যে গতকাল নায়ক আব্দুর রাজ্জাকের একটি ছেলের সন্তানের বাবা হয়েছে, ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি, কিন্তু দুঃখজনক যে হয়েছে তার সন্তানের মুখ এখন পর্যন্ত তিনি দেখতে পাননি। তার পরিবারও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সারা দেশ অপেক্ষা করছে। এটুকু আশ্বস্ত করা যায় যে নায়ক রাজ্জাক আজ হোক কাল হোক আসবেন, তাকে নিয়ে শঙ্কা করার কোনো সেই যুক্তি নেই। আমরা সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে শেষ করছি সম্পাদকীয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। চট্টগ্রামে যিনি আছেন আমাদের মেজর এমদাদুল ইসলাম, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।